অধ্যায় 4 বয়স ডিজায়ার অ্যাপোস্টল, যে কিনা একসময় প্যাট্রিক জেসনের ছদ্মবেশে ছিল, হঠাৎ থেমে গেল এবং অবাক হয়ে চারদিকে তাকাল। সে কেবল তখনই অস্পষ্টভাবে বুঝতে পারল যে কোনো এক বিপদ ধেয়ে আসছে। সে একটা বাগানের এক প্রান্তে দাঁড়িয়েছিল। শীতের কারণে বাগানের ঘাসগুলো শুকিয়ে গিয়ে কালচে বাদামি মাটি বেরিয়ে পড়েছিল। সপ্তাহের ওই বিকালের দিকে রাস্তার ডান দিকে খুব একটা পথচারী ছিল না। সেই মুহূর্তে মাত্র কয়েকজন মানুষ সেখান দিয়ে যাচ্ছিল, কিন্তু তারা অস্বাভাবিক কিছুই লক্ষ্য করল না। হঠাৎ ডিজায়ার অ্যাপোস্টলের চোখে একটা রূপালী ঝিলিক খেলে গেল। বাগানের অন্য পাশ থেকে পুরো শরীর বর্ম দিয়ে ঢাকা একজন মানুষ বেরিয়ে এল। বর্মটার বাম কাঁধ থেকে শুরু করে কোনাকুনিভাবে একেবারে নিচ পর্যন্ত জমাট বাঁধা রক্ত লেগেছিল। এটা থেকে এক অদ্ভুত সুন্দর আভা বেরোচ্ছিল, আর দেখতেও খুব ভারী মনে হচ্ছিল। এর প্রতিটি পদক্ষেপে মাটি সামান্য কেঁপে উঠছিল। রক্তমাখা এই রূপালী বর্মটা দেখে ডিজায়ার অ্যাপোস্টলের মনে হল যেন সে শ্বাস নিতে পারছে না। তার মনে হল যেন সে তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হয়েছে। তারা এত তাড়াতাড়ি এখানে কিভাবে এলো? তারা কি এত তাড়াতাড়ি আমার চাল ধরে ফেলল? ডিজায়ার অ্যাপোস্টল তার শান্ত আর শীতল রূপ ফিরে পেল। সে তার পুরো মনোযোগ দিয়ে ওই রক্তমাখা রূপালী বর্মের ভেতরে থাকা বিয়ন্ডারের আবেগ আর ইচ্ছাগুলো বোঝার চেষ্টা করল। কিন্তু তাকে হতাশ করে ওই রূপালী বর্মটা তার বিয়ন্ডার ক্ষমতাকে পুরোপুরি আটকে দিল। তার মনে হল যেন সে একটা পাথর ছুঁল, একটা ঠান্ডা বর্ম যার ভেতরে কেউ নেই। কোনো উপায় না দেখে ডিজায়ার অ্যাপোস্টল তার ডান হাত তুলল। সে তার বাদুরের মতো বিশাল ডানা দুটো মেলে ধরল, আর তার সাথে কিছু নীল শিখা তৈরি করল, যেগুলো খুব দ্রুত জমাট বাঁধতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে তার ডান হাতের তালু থেকে একটা রূপালী আলো ঝলসে উঠল, আর তার বুড়ো আঙুলটা মাটিতে খসে পড়ল। ক্ষতস্থানটা একদম নিখুঁতভাবে কাটা ছিল। শাঁসা শব্দ আর রূপালী আলোর ঝলকানির মাঝে ডিজায়ার অ্যাপোস্টলের বাকি 9টা আঙুলও কেটে পড়ে গেল। তার হাতের সুটকেসটাও ধপ করে মাটিতে পড়ে গেল। ডিজায়ার অ্যাপোস্টলের চোখের মনি সাথে সাথে সংকুচিত হয়ে সূচের মতো হয়ে গেল। সে অন্যদিকে পালানোর জন্য তার পিঠের বিশাল বাদুরের ডানা দুটো ঝাপটাতে শুরু করল। কারো অজান্তেই তার পায়ের নিচের ছায়াটা গুটিয়ে গেল এবং একটা জায়গায় লুকিয়ে পড়ল। ডিজায়ার অ্যাপোস্টল মাত্র 2 পা এগিয়েছিল। ঠিক তখনই আতশবাজির মতো তার শরীর থেকে অসংখ্য রূপালী আলো ফুটে বেরোল। তার শরীর ঢেকে রাখা ঘন কালো তরল বৃষ্টির ফোঁটার মতো মাটিতে ছিটকে পড়ল। তার হাত, বাহু, কাঁধ, পাঁজরের হাড়, ঘাড় আর শরীরের অন্যান্য অংশগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে মসৃণভাবে নিচের দিকে পিছলে পড়ল। ছলাৎ, ছলাৎ, ছলাৎ। ডিজায়ার অ্যাপোস্টলের ফ্যাকাশে আর রক্তমাখা নাড়িভুঁড়ি মাটিতে ছিটকে পড়ল। তার সাথে তার মোচড়ানো পাকস্থলী আর স্পন্দিত হৃৎপিণ্ডটাও পড়ল, যেটা তখনও স্পন্দিত হচ্ছিল। সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে রক্তের দাগ সবচেয়ে বেশি ছিল। সে যত দূরে গিয়েছিল রক্তের দাগগুলো তত বেশি ছড়িয়ে ছিটিয়েছিল। সবগুলো একসাথে মিলে যেন মৃত্যুর এক সুন্দর ফুল তৈরি করেছিল। একজন সিকোয়েন্স 5 এক্সপার্ট, একজন ডিজায়ার অ্যাপোস্টল যে কিনা এইমাত্র একটা অসম্ভব গুপ্তহত্যা শেষ করেছিল, তাকে কোনো বাধা ছাড়াই টুকরো টুকরো করে ফেলা হল। এটা ছিল একটা গ্রেড 1 সিল্ড আর্টিফ্যাক্ট। এই সেই সিল্ড আর্টিফ্যাক্ট যার কারণে 1 লাখেরও বেশি মানুষ তাদের প্রাণ হারিয়েছিল। সিল্ড আর্টিফ্যাক্ট ফুটি। সেই ভয়ঙ্কর দেখতে বর্মটা পরে লিওনার্ড মিচেল কষ্ট করে 2 পা এগিয়ে গেল। সে মাটিতে পড়ে থাকা খণ্ডিত শরীরটার দিকে তাকাল এবং জোরে বলে উঠল। সে এখনও পুরোপুরি মারা যায়নি। সে কিছুক্ষণের জন্য থামল এবং তারপর বলল, আলাদা আলাদা ডেভিলের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। এই ডিজায়ার অ্যাপোস্টল একটা শ্যাডো শিফটার। সে কেবল একটা ছায়া রেখে তার নিজের শরীরটা ছেড়ে চলে গেছে। এদিকে সোল অ্যাশুরার সোয়েস্ট বেশ কয়েকজন নাইট হক্স এবং মেশিনারি হাইভ মাইন্ডের সদস্যদের নির্দেশ দিল সাধারণ মানুষকে দূরে সরিয়ে রাখতে। সে চারপাশটা পর্যবেক্ষণ করল এবং লিওনার্ডের কথাগুলো শুনল। সে তার পকেট ঘড়িটা বের করে খুলল। সে গম্ভীর মুখে জিজ্ঞেস করল, আর মাত্র 10 মিনিট বাকি আছে, এটা কি যথেষ্ট? জোর করার কোনো দরকার নেই। কোনো সমস্যা নেই। এগ বয়চু তাকে লক করে ফেলেছে। আমি এর উত্তেজনাটা টের পাচ্ছি। লিওনার্ড কোনো দ্বিধা ছাড়াই বলল। সোয়েস্ট তার রেড গ্লাভস পরা আঙুলগুলো ছড়িয়ে দিয়ে অন্য নাইটহক্সদের বলল, তোমাদের সাথে গরম পানি নিয়ে আসো আর লিওনার্ডকে খুব কাছ থেকে অনুসরণ করো। যখনই কোনো সমস্যা দেখা দেবে সাথে সাথে ওর সাথে জায়গা অদল বদল করবে এবং ওই জায়গাতেই একটা বাথটাব খুঁড়বে। আর হ্যাঁ, চিহ্ন রেখে যাবে। আমি আর বাকি দলের সদস্যরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে যোগ দেব। ঠক ঠক ঠক। রক্তমাখা রূপালী বর্মটা তাকে তাড়া করে দৌড়াতে শুরু করল। ভারী দেখতে হলেও এটা অবিশ্বাস্য রকমের দ্রুত ছিল। সোয়েস্ট তাকিয়ে দেখল কয়েকজন রেড গ্লাভস চলে গেল। তারপর সে ঘুরে ইকানসারের দিকে তাকাল। ডিকন বার্নার্ড, মেশিনারি হাইভমাইন্ডের বাকি সদস্যদের ওই বাড়িটাতে নিয়ে যাও। ডিউকের রক্ষী এবং সেখানে বেঁচে থাকা অন্য যে কাউকেই চোখে চোখে রাখো। চোখে চোখে রাখব? ইকানসার অবচেতনভাবেই একটা প্রশ্ন করে বসল। সোয়েস্ট গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, ডিজায়ার অ্যাপোস্টল কিভাবে নিশ্চিত হল যে ডিউক আজ এই বাড়িতে আসবে? সে একদম নিখুঁতভাবে সময়টা কিভাবে জানল
এবং তারপর নিখুঁতভাবে স্পেলসিঙ্গার অফ গডকে প্রলোভন দেখিয়ে দূরে সরিয়ে নিয়ে গেল কিভাবে। ইকানসার সাথে সাথেই বিষয়টা বুঝতে পারল। তুমি কি বলতে চাইছ যে ডিউকের রক্ষীদের কেউ বা তার বিশ্বস্ত কেউ এই ডিজায়ার অ্যাপোস্টলের সঙ্গী? তা না হলে তার টাইমিং এত নিখুঁত হওয়ার কোনো উপায় ছিল না। তা না হলে তাদের এই তথাকথিত অপারেশন সফল হবার কোনো সুযোগই থাকত না। এটাই বলা যায় যে এটা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমরা এই ধারণাও বাতিল করতে পারি না যে ডিজায়ার অ্যাপোস্টলের কাছে একজন শক্তিশালী ক্লিয়ারভয়েন্ট আছে। সোয়েস্ট আর কোনো কথা বলল না। সে নাইট হক্সদের দ্বিতীয় একটা দলকে নিয়ে সামনে সতীর্থদের সাহায্য করার জন্য চিহ্নগুলো অনুসরণ করতে শুরু করল। শান্ত মুখে সে মেশিনারি হাইভমাইন্ডের বাকি সদস্যদের নিয়ে ডিউক নিগানের রক্ষিতার বাড়ির দিকে ফিরে গেল। সে পাতলা কুয়াশার পেছনের ফ্যাকাশে সূর্যের দিকে তাকাল। সে জানত যে আজ যা ঘটেছে তার কারণে পুরো ব্যাকল্যান্ড, এমনকি পুরো লোয়েন কিংডম, অথবা বলতে গেলে পুরো পৃথিবীর পরিস্থিতি বদলে যাবে। নর্দমার অন্ধকারের ভেতরে পাথরের দেয়ালের নিচ ঘেঁষে একটা ছায়া খুব দ্রুত একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাচ্ছিল। সে এই সুযোগটা কাজে লাগাতে চাইছিল যে রক্তমাখা বর্মটা লম্বা এবং ভারী, যার কারণে নর্দমার নির্দিষ্ট কিছু সরু জায়গায় তার চলাফেরা করতে অসুবিধা হবে, আর এইভাবেই সে তাকে নিজের পেছন থেকে তাড়াতে পারবে। ছায়াটা প্রতিবার কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর থেমে যাচ্ছিল এবং এক জায়গায় জমে যাচ্ছিল। তার মিশমিশে কালো শরীরটা ফুলতে আর শক্ত হতে শুরু করল। মনে হচ্ছিল যেন সে নতুন রক্তমাংস তৈরি করার চেষ্টা করছে, কিন্তু উপকরণের অভাবে সে বারবার ব্যর্থ হচ্ছিল। ডিজায়ার অ্যাপোস্টল যন্ত্রণায় হাঁপাতে লাগল। তার মনে হচ্ছিল এই অবস্থায় সে যে কোনো মুহূর্তে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে। একটু দম নিয়ে সে আবার তার জীবন বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করল। সে যে সমস্যার মুখোমুখি হয়েছিল সেই বিপদের ঝুঁকি কমানোর জন্য সময় নষ্ট করার মতো অবস্থা তার ছিল না। সে এই ভয়ও পাচ্ছিল যে সেই ভয়ঙ্কর রক্তমাখা রূপালী বর্মটা হয়তো নিঃশব্দে তাকে ধরে ফেলবে। কুয়েলাক ক্লাবে ক্লাইন লাউঞ্জে ঢুকল এবং খবরের কাগজগুলো নিয়ে টয়লেটে গেল। তার ভয় হচ্ছিল যে ডিজায়ার অ্যাপোস্টল হয়তো আগে থেকেই পালিয়ে যাবে, আর সেটা নিজের জন্য, আইসেনগার্ড স্ট্যান্টন, কাসলানা এবং নির্দোষ প্রাইভেট ডিটেকটিভদের জন্য এক সম্ভাব্য বিপদ ডেকে আনবে। তাই সে ধূসর কুয়াশার উপরে গিয়ে আর একটা ডিফিনেশন করার পরিকল্পনা করল। এর মাধ্যমে সে ডিজায়ার অ্যাপোস্টলের বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারবে এবং সেই অনুযায়ী একটা নির্দিষ্ট কৌশল অবলম্বন করতে পারবে। আগের মতোই নিজের জায়গায় একটা কাগজের পুতুল রেখে যাওয়ার প্রক্রিয়াটা সে আবার করল। তারপর সে দ্য ফুলের আসনে বসল এবং জেসন বেরিয়ার রুমালটাকে জাদুবলে এনে তার বর্তমান অবস্থান ডিভাইন করার চেষ্টা করল। সেই অন্ধকার স্বপ্নের জগতে ক্লাইন অন্ধকার নর্দমাগুলো দেখতে পেল। সে একটা জীবন্ত ছায়াকে দেখতে পেল। সে দেখল কিভাবে তার শরীরটা রক্তমাংসে ভরে ওঠার চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। সেই সাথে তার শরীর থেকে প্রতিনিয়ত ছোট ছোট কালো ধুলো ঝরে পড়ছে। দৃশ্যটা আরও উপরে উঠে মাটির উপরে চলে এল। সেখানে একটা বিশাল ক্যাথেড্রাল দেখা গেল, হোলি উইন্ড ক্যাথেড্রাল। ক্লাইন তার বন্ধ চোখ খুলল এবং ডিজায়ার অ্যাপোস্টলের অবস্থা বুঝতে পারল। সে এখনও ধরা পড়েনি, তবে মনে হচ্ছে সে মারাত্মকভাবে আহত হয়েছে। তার অবস্থা খুবই খারাপ এবং সে নানা রকম অসামঞ্জস্যতায় ভুগছে। তার সুটকেসটাও নেই। নিশ্চয়ই আহত হওয়ার সময় সেটা পড়ে গেছে, ক্লাইন একটু ভাবল। ডিভাইন করে সে ব্যাকল্যান্ডের মানচিত্রটাকে মনে করল এবং নিজের চোখের সামনে ফুটিয়ে তুলল। একইভাবে সে ব্যাকল্যান্ডের নর্দমাগুলোর একটা খসড়া নকশাও বের করে ফেলল। এর আগে নর্দমার ব্যবস্থাটাকে পুরোপুরি কাজে লাগানোর কারণে সে সবসময় এই ধরনের তথ্য সংগ্রহ করে আসছিল। তার মূল নজর ছিল ইস্ট বরো, ব্যাকল্যান্ড ব্রিজ এলাকা এবং সে যে এলাকায় ছিল, অর্থাৎ চেরউড বরোর দিকে। কিছুটা কঠোর পরিশ্রমের পর সে নর্দমার নেটওয়ার্কের মূল নকশাটা বোঝার পরিকল্পনার প্রথম ধাপটা অনেক আগেই শেষ করেছিল। এটা সম্পর্কে আরও গভীরভাবে বুঝতে হলে দীর্ঘ সময়ের জন্য লেগে থাকার প্রয়োজন ছিল। সময় হলে ক্লাইন ব্যাকল্যান্ডের মিউনিসিপ্যাল হলে ঢুকে সরাসরি নকশার প্রিন্টগুলো দেখে নেওয়ার কথাও ভেবেছিল। স্বপ্নের ডিভিনেশনে দেখা দৃশ্য আর মানচিত্র দুটো মিলিয়ে ক্লাইন লক্ষ্য করল যে ডিজায়ার অ্যাপোস্টল বেরিয়া টুস্ক নদীর দিকে পালায়নি। পরিবর্তে সে হিলস্টন বরোর দিকে উল্টো রাস্তা নিয়েছিল। মনে হচ্ছিল যেন সে ওই রাস্তা ধরে এমপ্রেস বরোরও কৃত্রিম হ্রদে ঢুকতে চাইছিল। অন্য কথায় বলতে গেলে সে আমার আরও কাছাকাছি চলে আসছে। ক্লাইনের মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসায় তার মন নেচে উঠল। যদিও আমি নিশ্চিত নই যে সে কোনো নর্দমা দিয়ে যাবে, তবে আমি ডিভাইন করে একটা অনুমান করতে পারি। সে মারাত্মকভাবে আহত এবং খুব অদ্ভুত একটা অবস্থার মধ্যে আছে। এই ব্যাপারে তার বাধা দেওয়ার ক্ষমতাটাও খুব দুর্বল হয়ে পড়েছে। কাছাকাছি দূরত্বে থাকলে এমন না যে আমি তাকে খুঁজে পাব না। তাছাড়া আমি দেখেছি সে আসলে দেখতে কেমন, আর তার আভা সম্পর্কেও আমার একটা ধারণা আছে। মানুষ খোঁজার ব্যাপারে আমি একজন পেশাদার। আমাকে কিছু একটা করতেই হবে। আমি তাকে এমনি এমনি পালিয়ে যেতে দিতে পারি না। এখনও সময় আছে। বিপদের মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর
ক্লাইন মনস্থির করল এবং বাস্তব জগতে ফিরে এল। সে মোমবাতিটা বের করল, দ্রুত একটা রিচুয়াল সাজাল, নিজেকেই নিজে সমন করল এবং নিজেকেই উত্তর দিল। কিছুক্ষণ পরেই বাথরুমের ভেতর কালো বর্ম, কালো মুকুট এবং একই রঙের একটা আলখাল্লা পরা এক অবয়ব দেখা গেল। এটা ছিল ক্লাইন তার স্পিরিট বডি অবস্থায়, আর সে ব্ল্যাক এম্পেরর কার্ডটা বহন করছিল। সাফল্য নিশ্চিত করার জন্য সে সান ব্রোচ এবং বায়োলজিক্যাল পয়জন বোতলের মতো রহস্যময় জিনিসগুলোও সাথে নিয়ে নিল। তারপর সে বাতাসে মিলিয়ে গেল এবং কুয়েলা ক্লাব থেকে অন্য একটা দিকে রওনা হল। বর্তমান ক্লাইন উড়তে পারত, তাই তার গতি ছিল অনেক দ্রুত। তবে সে কোনো বাতাস তৈরি করতে পারত না, কারণ সে ছিল একটা স্পিরিট বডি। সে একটা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় একটা শুকনো ডাল ভেঙে নিল। আগে জেসন বেরিয়ার আসল চেহারা দেখার কারণে এবং নিজের স্মৃতি আর রুমালটাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে ক্লাইন কাজটা শুরু করল। তারপর লেআউট ম্যাপ এবং ডাউজিং রড ডিভিনেশনের সাহায্যে ক্লাইন খুব দ্রুত নর্দমার সেই জায়গাগুলো বের করে ফেলল যেখান দিয়ে জেসন গিয়েছিল। মিশমিশে কালো আর দুর্গন্ধযুক্ত সেই জায়গায় ঢোকার পর ক্লাইন তার সর্বোচ্চ গতি ব্যবহার করে অনেকগুলো সরু জায়গা পেরিয়ে অপেক্ষাকৃত একটা প্রশস্ত জায়গায় এসে পৌঁছাল। কালো নদী বয়ে যাচ্ছিল আর বাতাসে এক মিশ্র দুর্গন্ধ ছড়িয়েছিল। মাঝে মাঝে সে তার দিক পরিবর্তন করে জেসন বেরিয়াকে তাড়া করছিল। ডিজায়ার অ্যাপোস্টল প্রায় আবারও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। সে থামল এবং ভেজা দেয়াল আর ঠান্ডা পাইপের সাথে নিজেকে চেপে ধরল। সে তার রক্তের তৃষ্ণা আর হত্যার ইচ্ছাকে দমিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। হাঁপ হাঁপ। পাতলা ছায়াটা আবার নড়তে শুরু করল। ঠিক এই মুহূর্তে সে হঠাৎ মাথা ঘুরিয়ে সেই জায়গাটার দিকে তাকাল যেখান দিয়ে সে এইমাত্র পার হয়ে এসেছে। মিশমিশে কালো বর্ম আর কালো মুকুটটা প্রথম তার চোখে পড়ল, যা একটা অত্যন্ত প্রভাবশালী অবয়ব তৈরি করেছিল। সেই অবয়বটার পেছনে ওজনহীন আলখাল্লাটা তার সামনের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে হালকাভাবে দুলছিল। এটা কাছাকাছি আছে। রক্তমাখা একটা ভারী রূপালী বর্ম প্রবেশপথ দিয়ে নর্দমার ভেতরে নেমে গেল।